গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা মন্টেজুমাস ডটার। আজ ৮ম পর্ব। গেটটা সামান্য ফাঁক করে আমাদের বেরোতে দেওয়া হলো। বাইরে বেরিয়ে দিনের আলোয় মাত্র ৫০০ গজ দূর থেকে দেখতে পেলাম অ্যাজটেকদের মরণপণ লড়াই। দল বেঁধে ঝাঁপিয়ে পড়ছে ওরা, চেষ্টা করছে আকসার উঁচু দেয়াল ডিঙিয়ে ভেতরে ঢোকার। স্প্যানিয়ার্ডদের তুমুল গোলাগুলি আর লাস্কালানদের ধারালো কাঁচ বসানো গদার আঘাতে ফিরে আসছে নিহতদের ফেলে। অক্ষত বাড়িগুলোর ছাদ থেকে আর পিরামিডের মাথার সমতল জায়গা থেকে শিলাবৃষ্টির মতো মুহুর্মুহু আকসা প্রাসাদের সামনের চত্বরে গিয়ে পড়ছে তীর, বর্ষার পাথরখণ্ড। গেট দিয়ে বেরোতেই আমাদের ঘিরে ফেলল অসংখ্য নারী ও শিশু কিশোর। হাতে করে ফুল নিয়ে এসেছে ওরা আমার জন্যে, এসেছে আমার মহাপ্রয়াণ দেখে নয়ন সার্থক করতে। মাঝে মধ্যে কামানের এক আধটা লক্ষ্যভ্রষ্ট গোলা এদিকে এসে পড়লে লম্বা একটা গলি তৈরি হচ্ছে জনারণ্যে। মারা পড়ছে লোকজন, কিন্তু কারো ভ্রুক্ষেপ নেই সেদিকে। চারপাশ থেকে জোর ধ্বনি উঠছে, স্বাগতম টিসগার্ড, জয়তু টিসগার্ড, বিদায় টিসগার্ড। ফুল বিছানো পথ মাড়িয়ে পিরামিডের সামনের চত্বরে পৌঁছলাম। ভিড়ের চাপে এখানে কিছুক্ষণ থামতে হলো। হঠাৎ দেখলাম ভিড় ঠেলে এগিয়ে আসছেন একজন অ্যাজটেক যোদ্ধা। সামনে এসে মাথা ঝুঁকিয়ে সম্মান জানাল লোকটা। সোজা হয়ে দাঁড়াতেই দেখলাম প্রিন্স গুয়াটেমক। টিউলে আমার কানে কানে বলল, আরেকজনের উপর ভার দিয়ে চলে এলাম তোমাকে বিদায় জানাতে। তুমি চললে, যাও, শিগগির আবার দেখা হবে আমাদের। তোমাকে সাহায্য করার অনেক চেষ্টা করেছি, বিশ্বাস করো, কিন্তু কিছুই করা গেল না। এ আসলে হবার নয়। তোমার সঙ্গে জায়গা বদল করতে পারলে সত্যি বলছি আমি খুশি হতাম। বিদায় বন্ধু। দুইবার আমার প্রাণ বাঁচিয়েছ তুমি, কিন্তু আমি পারলাম না। বিদায় গুয়াটেমক। একটা হাত ওর কাঁধে রেখে বললাম, সাচ্চা মানুষ তুমি, ঈশ্বর তোমার মঙ্গল করুন। আমরা যে যার পথে রওনা হলাম। আবার পিরামিডে উঠবার সময় সার বাঁধল মানুষ। প্রথম ধাপে পা দিয়েই বিদায় নিল আমার এক স্ত্রী। কান্নায় ভেঙে পড়ল সে, আমার কাঁধে মাথা রেখে। পিরামিডের চূড়ায় যাবার সিঁড়ি ওটার গা বেয়ে ঘুরে ঘুরে ক্রমে উপরের দিকে উঠে গেছে। প্রতিটা বাঁকে থামতে হলো। একজন করে স্ত্রী হারালাম প্রতিবার। কেঁদে কেটে অনিচ্ছা সত্ত্বেও বিদায় নিল তারা। যাবার সময় স্মৃতিচিহ্ন হিসেবে আমার পোশাক থেকে একটা কিছু খুলে নিয়ে গেল ওরা। এভাবে ঘণ্টাখানেক চলার পর পিরামিডের সমতল অংশে পৌঁছলাম। জায়গাটা ডিচিংহাম চার্চের প্রাঙ্গণ থেকেও বড়। এখানেই পাথরের তৈরি হুইটজেল ও কিটজালের মন্দির, ভেতরে বিকট চেহারার দেবমূর্তি। এখানেই একপাশে পবিত্র অগ্নিকুণ্ড জ্বলছে অনির্বাণ, পাতা রয়েছে বলিদানের কালো পাথর, কিছু নির্যাতনের হাতিয়ার আর সাপের চামড়া দিয়ে তৈরি মস্ত এক ঢাক। আকসা প্রাসাদের দিকটায় কয়েকশো মানুষ জড়ো হয়ে অবিরাম পাথর, তীর ও বর্ষা ছুঁড়ছে নিচের স্প্যানিয়ার্ডদের দিকে। বেশ কিছু পুরোহিত ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছে আজকের অনুষ্ঠানের জন্যে। নিচের বিশাল ময়দানে পোড়া বাড়িগুলোর গা ঘেঁষে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে আমার মৃত্যু প্রত্যক্ষ করবে বলে। সূর্যটা মাঝ গগনে পৌঁছতে এখনো ঘণ্টা দুয়েক দেরি আছে। তড়িঘড়ি করে হাতের কাজ আর কিছু আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছে সবাই। প্রথমে আমাকে নিয়ে যাওয়া হলো টিসগার্ডের সামনে। কালো মার্বেল পাথরে তৈরি বিকট মূর্তি দেখে ভয়ই লাগে। মূর্তির গায়ে কারুকাজ করা বহুমূল্য স্বর্ণালঙ্কার, দেবতার হাতে ধরা একটা সোনার থালা, এক দৃষ্টি সেদিকে চেয়ে রয়েছে তার রত্ন বসানো চোখ। ভক্ত পূজারীরা বলে ওই থালার উপরই তার সৃষ্ট এই পৃথিবীর কোথায় কি হচ্ছে সব দেখতে পান দেবতা। দেবতার সামনে বড় একটা সোনার থালা, সেটা নিজ মাথার জটা দিয়ে ঘষে পরিষ্কার করছে প্রধান পুরোহিত, আর সেই সঙ্গে বিড়বিড় করে চলেছে মন্ত্রপাঠ। কাজটা শেষ করেই
থালাটা আমার মুখের সামনে ধরল লোকটা। বাজে একটা গন্ধে নাক কুঁচকে উঠল আমার। আমি জানি এরই ওপর রেখে দেবতার কাছে উৎসর্গ করা হবে আমার হৃৎপিণ্ডটা, যেটা এখন ধুকপুক করছে আমার বুকের ভেতর। আরও কি আনুষ্ঠানিকতা বাকি রইল বলতে পারবো না। নিচের ময়দান থেকে ভেসে এলো চিৎকার চেঁচামেচির জোরালো আওয়াজ। আমাকে মন্দির থেকে বের করে নিয়ে আসা হলো রেলিংবিহীন সমতলের কিনারায়। যা দেখলাম তাতে মনে হলো অবিরাম পাথর বর্ষণে অতিষ্ঠ হয়ে এবার পিরামিড আক্রমণের সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিয়ার্ডরা। দলে দলে বেরিয়ে আসছে ওরা প্রাসাদ প্রাঙ্গণ থেকে। কর্টেজ নিজে একটা দলকে নেতৃত্ব দিচ্ছে, তার পেছনে রয়েছে কয়েকশো লাস্কালান। ওদের ওদিকে বাধা দেবার জন্যে হৈ হৈ করে ছুটে আসছে অ্যাজটেক সেনারা। কয়েক মিনিটের মধ্যেই তীব্র আকার ধারণ করল লড়াই। আর্কুইবাস আর মাস্কেটের গুলিবর্ষণের সহায়তা নিয়ে অনেক দূর চলে এলো স্প্যানিয়ার্ডরা, কিন্তু পাথরে বারবার ঘোড়ার পা পিছলে যাচ্ছে দেখে ঘোড়া থেকে নেমে পায়ে হেঁটে এবার এগুলো সামনে। তুমুল যুদ্ধের পর অ্যাজটেকদের হটিয়ে দিয়ে পিরামিডে ওঠার প্রথম সিঁড়িটা দখল করে নিল স্প্যানিয়ার্ডরা। কিন্তু বাধা দেবার জন্যে ওপরে তো শত শত অ্যাজটেক সেনা তৈরি হয়ে রয়েছেই। পিরামিডে ওঠার প্রতিটি ধাপে রয়েছে কয়েকজন করে। চূড়ায় উঠে পাথর নিক্ষেপ বন্ধ করতে হলে মরণপণ যুদ্ধ করতে হবে স্প্যানিয়ার্ডদের। কিন্তু যদি ওরা উঠে আসতে পারে, বন্ধ হয়ে যাবে নরবলি। কথাটা ভাবতেই বুকের ভেতর লাফিয়ে উঠল আমার কলজেটা। আরে তাই তো, 2 ঘন্টার মধ্যে যদি স্প্যানিয়ার্ডরা উঠে আসতে পারে তাহলে হয়তো বেঁচে যাব, নইলে মরতে হবে। নিচের হল্লা শুনে টিজকাটের মন্দির থেকে যখন আমাকে বের করা হয় তখন লক্ষ্য করছিলাম প্রবীণ পুরোহিতদের মাঝখানে দেবী আটলার সাজ পরে দাঁড়িয়ে রয়েছে অটমি। কি নিয়ে যেন বিতর্ক চলছিল ওদের সঙ্গে। কথা বলার ফাঁকে আমার দিকে মাথা নোয়াতে দেখেছিলাম ওকে। ভেবেছিলাম আমার সর্বশেষ স্ত্রী আমাকে বিদায় জানিয়ে চলে যাচ্ছে এবার। তর্ক কি নিয়ে বুঝিনি। ফিরে এসে দেখলাম তুঙ্গে উঠেছে সেটা। পূজারীদের চেহারা দেখে মনে হলো অটমির কথা শুনে যেমন ভয় পাচ্ছে তারা, তেমনি আবার ভেতর ভেতর পুলকিতও হচ্ছে। বোঝা গেল বিতর্কে বিজয়ী হয়েছে অটমি। তার কথা মেনে নেওয়ার ভঙ্গিতে মাথা দোলাচ্ছে লোকগুলো। ধীর রাজসিক ভঙ্গিতে পাশ ফিরে আমার দিকে এগিয়ে এলো অটমি। দেখলাম ওর চোখে মুখে অন্য রকম জ্যোতি। এখনো যাওনি তুমি অটমি? কাছে গিয়ে বললাম। স্প্যানিয়ার্ডরা তো ঘিরে ফেলেছে গোটা পিরামিড। এখন তো তোমাকে ওরা হয় বন্দি করবে, নয়তো মেরে ফেলবে। আমাকে উদ্বিগ্ন হতে দেখে হাসল অটমি, বলল, মৃত্যুর প্রতীক্ষাতেই তো আছি। কিছুক্ষণ আর কোনো কথা হলো না আমাদের। দেখছি কিভাবে অ্যাজটেকদের পিছু হটিয়ে অথবা খুন করে এক পা করে সিঁড়ি বেয়ে উঠে আসছে স্প্যানিয়ার্ডরা ওপরের দিকে। স্টিলের তলোয়ারের সামনে টিকতে পারছে না ইন্ডিয়ানরা। মাঝে মাঝে কেউ কেউ ঝাঁপিয়ে পড়ছে তলোয়ারের উপর, তারপর এক বা একাধিক শত্রুকে জড়িয়ে ধরে তীক্ষ্ণ রণহুঙ্কার ছেড়ে তাদের নিয়ে সিঁড়ির কিনার থেকে লাফিয়ে পড়ছে অনেক নিচে পাথরের মেঝের ওপর। কিন্তু এত কিছুর পরেও টিউলোদের ঠেকিয়ে রাখতে পারছে না অ্যাজটেক যোদ্ধারা। ক্রমেই উঠে আসছে ওরা বেপরোয়া ভঙ্গিতে। পুরো 1 ঘন্টা ধস্তাধস্তি করে পিরামিডের মাঝামাঝি উচ্চতায় পৌঁছল স্প্যানিয়ার্ডরা। ওদের হাতে মুহুর্মুহু গর্জে উঠছে বন্দুক। অ্যাজটেক যোদ্ধারাও বিনা যুদ্ধে পথ ছাড়বার পাত্র নয়। পিরামিডের মাথায় সাপের চামড়ার ঢাক পিটিয়ে কানের পর্দা ফাটিয়ে দেবার উপক্রম করছে পুরোহিতরা। অটমি আর আমি দাঁড়িয়ে আছি বলির কালো পাথরের পাশে। কয়েকজন পুরোহিত গোল করে ঘিরে রেখেছে আমাদের। আর কয়েকজন দেখতে দেখতে পাথরের উপর কালো কাপড়ের একটা চাঁদোয়া টাঙিয়ে ফেলল। চাঁদোয়ার মাঝখানটা গোল করে কাটা। সেখানেই সেলাই করে আটকানো রয়েছে 6 ইঞ্চি ব্যাসের একটা সোনার বালা। সেই বালার ভেতর দিয়ে সূর্যের উজ্জ্বল আলো এসে পড়েছে নিচে। সূর্য যতই সরছে আলোটাও সরে আসছে কালো পাথরের দিকে। একসময় পাথর বেয়ে উঠে এলো উজ্জ্বল আলোটা, জলজল করছে পাথরের কিনারায়।
এমন সময় প্রধান পুরোহিতের ইঙ্গিতে ঘিরে রাখা বৃত্তটা ছোট করে আনল সবাই। তারপর আমার সমস্ত পোশাক খুলে নিল ওরা। রইল কেবল গা ভর্তি লাল নীল সাদা রং আর কোমরে জড়ানো কৌপিন। বুঝলাম আমার সময় শেষ, কিন্তু ভয়ের লেশমাত্র অনুভব করলাম না নিজের ভেতর। বিদায় জানাবার জন্যে ফিরলাম অটমির দিকে। কি আশ্চর্য, আমারই মতো সমস্ত পোশাক খুলে নেওয়া হয়েছে ওরও। অপরূপ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে অটমি, খোলা চুল উড়ছে বাতাসে, ওরও কোমরে ছোট্ট এক টুকরো কাপড়। অবাক হচ্ছ টিউলে? নিচু গলায় বলল অটমি। আমি তো তোমার স্ত্রী, আর ওই দেখো আমাদের ফুলশয্যা। জীবনে এই প্রথম, এই শেষ। তুমি আমাকে ভালো না বাসতে পারো, কিন্তু স্ত্রীর অধিকার নিয়ে কাজটা করছি আমি। তোমাকে বাঁচাতে পারলাম না টিউলে, তবে সান্ত্বনা এইটুকু যে তোমার সঙ্গে মরতে পারছি। হতবাক হয়ে তাকিয়ে রইলাম অটমির দিকে। একটা কথা বের হলো না আমার মুখ থেকে। এ কি করে হয়? প্রতিবাদ করতে যাব, কিন্তু সেটা সম্ভব হল না। 4 জন পুরোহিত আমাকে ধরে শুইয়ে দিল বলির পাথরে। ঠিক সেই সময় স্প্যানিয়ার্ডদের উল্লাস ধ্বনি শুনে মনে হলো সিঁড়ির শেষ চৌকিটাও দখল করে নিয়েছে ওরা। আমার পাশে গায়ে গায়ে লাগিয়ে শোয়ানো হলো অটমিকে। আমাকে ঠিক মাঝখানটায় থাকতে হবে বলে ওর জায়গায় কিছু কম পড়ল। কিন্তু বলিদানের লগ্ন এখনো আসেনি। আমাদেরকে দড়ি দিয়ে পেঁচিয়ে বেঁধে শেষ প্রান্ত গিট দিয়ে দেয়া হলো মেঝের সঙ্গে লাগানো তামার আংটার সঙ্গে। তারপর সবাই চেয়ে রইল চাঁদোয়ার মাঝখানে সেলাই করে আটকানো সোনার রিংয়ের ভেতর দিয়ে আসা রোদের দিকে। চুপচাপ শুয়ে থাকলাম আমরা। আমার হৃদয়টা তখন তোলপাড় করছে বিপুল বিস্ময় আর অশেষ কৃতজ্ঞতায়। বিস্ময় মেয়েটার সাহস দেখে, কৃতজ্ঞতা আমার প্রতি ওর অনুভূতির গভীরতা দেখে। আমাকে ভালোবাসে বলে অকাতরে প্রাণ বিসর্জন দিচ্ছে অটমি। আমাকে ছাড়া বেঁচে থেকে এই পৃথিবীর সুখ সম্পদ ভোগ করতে চায় না ও। তার চেয়ে আমার সঙ্গে মৃত্যুই ওর বেশি পছন্দ। এ কেমন ভালোবাসা! এও সত্যি সম্ভব? এইসব ভাবতে ভাবতে আমার ভেতরেও মেয়েটির প্রতি অদ্ভুত এক অমোঘ আকর্ষণের সৃষ্টি হল। যেন সদ্য জন্ম নিল প্রেম। মনে হল আমার কাছে এই অসাধারণ মেয়েটির চেয়ে প্রিয় এই পৃথিবীতে আর কেউ নেই। এমনকি আমার বাগদত্তা লিলিও নয়। প্রবল একটা আবেগের ঢেউ বয়ে গেল আমার বুকের ভেতর। জল এসে গেল চোখে। কষ্টে সৃষ্টে ওর দিকে পাশ ফিরলাম। বাম দিকে কিছুটা কাত হয়ে শুয়ে আছে অটমি। লম্বা চুল মেঝেতে লুটাচ্ছে, মুখটা আমার দিকে ফেরানো, আমার মুখ থেকে 1 ইঞ্চি দূরে। অটমি, ফিসফিস করে ডাকলাম ওকে। শোনো, সব শেষ হয়ে যাওয়ার আগে আমার শেষ কথাটা শুনে নাও প্লিজ। চোখ মেলল অটমি। বললাম, আমি তোমাকে ভালোবাসি অটমি। কেঁপে উঠল রাজকন্যা। তারপর ফিসফিস করে বলল, তবে তো প্রতিদান আমি পেয়েই গেলাম। তারপর আরেকটু কাছে ঘেঁষে চুমু দিলাম ওর ঠোঁটে। সেই প্রথম। ভেবেছিলাম সেই শেষ। মৃদু কণ্ঠে অটমি বলল, এই মুহূর্তটাকে ফিরে পাওয়ার জন্য 1000 বার মরতে রাজি আছি আমি। আসলে তোমার আগে মরতে চাই আমি টিউলে, তুমি কথাটা ফিরিয়ে নেবার আগেই। আমি জানি তোমার মন কোথায়। মুহূর্তের দুর্বলতায় ইন্ডিয়ান এক মেয়ের আনুগত্য আর বিশ্বস্ততা দেখে কৃতজ্ঞ বা মুগ্ধ হয়ে আবেগে আপ্লুত অবস্থায় তোমার হঠাৎ মনে হয়েছে তাকে বুঝি ভালোবাসো। কিন্তু তোমার কথাটা বিশ্বাস করতে চাই আমি টিউলে। বিশ্বাস করতে চাই এই স্বপ্নটাই আসলে সত্য। এভাবে বলো না অটমি। বললাম বটে, কিন্তু সেই মুহূর্তে লিলির ছবিটা ভেসে উঠল আমার মনের পর্দায়। আমার জন্য নিজের প্রাণ দিচ্ছ তুমি। তোমাকে ভালো না বেশি উপায় আছে? আমার জীবনের আর কি দাম? তোমার ভালোবাসা অনেক দামি, বলল অটমি মৃদু হেসে। বলো তো টিউলে, কি জাদু আছে তোমার মধ্যে যে সম্রাট মন্টেজুমার মেয়ে আজ স্বেচ্ছায় শুয়ে আছে বলির পাথরে, মৃত্যু কামনা করছে নিজের? আর 6 ইঞ্চি, আর বড়জোর 15 মিনিট। তারপর এসে পড়বে রোদের বৃত্তটা আমার বুকে আঁকা লাল দাগের উপর। নিচের যুদ্ধটা উঠে আসছে ওপরে।
কলরব বেড়ে গেছে অনেক। মাথাটা যতদূর সম্ভব উঁচু করে দেখতে পেলাম পিরামিডের উপর চলে এসেছে টিউলেরা। ইন্ডিয়ানরা যখন দেখল তাদের অস্ত্র কিছুতেই শত্রুর বর্ম ভেদ করতে পারছে না, তখন একমাত্র উপায় হিসেবে ওদেরকে নিচে ফেলে দেবার চেষ্টায় মন দিল। কিন্তু সে কাজ সহজ নয়। ওদের ক্ষুরধার তলোয়ারের খোঁচা এড়িয়ে কাছে যাওয়া যাচ্ছে না। তবে একটু সুযোগ পেলেই স্প্যানিয়ার্ড যোদ্ধার কোমর জড়িয়ে ধরে লাফ দিচ্ছে ওরা কিনার থেকে, পড়ছে গিয়ে 200 ফুট নিচে শান বাঁধানো আঙিনায়। সমতল জায়গার মাঝামাঝি পৌঁছে গেছে লড়াই। আর একটু এগুলেই বলির পাথর। সদেরেক অ্যাজটেক চালিয়ে যাচ্ছে লড়াই। বেদির কাছে আসা থেকে ঠেকিয়ে রাখার চেষ্টা করছে ওদের। পুরোহিতরা ঘিরে রেখেছে বলির পাথর, স্প্যানিয়ার্ডরা যাতে আমাদের দেখতে না পায়। ওদিকে বিপদ দেখে যেন আগের চেয়ে দ্রুত সরে আসছে গোল রোদের টুকরোটা। বিচিত্র ছবি আঁকা গা বেয়ে উঠতে আরম্ভ করেছে এখন। আর একটু উঠতেই আমাকে কালো পাথরের সঙ্গে চেপে ধরল 4-5 জন শক্তিশালী পুরোহিত। প্রধান উঁচু করল তার ছোড়া ধরা হাতটা। চোখ বুজে ফেলেছিলাম, চরম আঘাতের প্রতীক্ষা করছি। এমন সময় চেঁচিয়ে উঠল একজন, এখন না, এখন না। চমকে চোখ মেলে দেখলাম জ্যোতিষীদের প্রধান বলছে কথাগুলো। আগে আলোটা মাঝখানে আসতে দিন, গোল দাগের মাঝখানে, তা না হলে পণ্ড হয়ে যাবে সমস্ত আয়োজন। চরম সর্বনাশ নেমে আসবে আনাহুয়াকের মানুষের ওপর। দাঁতে দাঁত চাপল প্রধান পুরোহিত। কটমট করে চাইল পিঁপড়ের গতিতে এগিয়ে আসা আলোর দিকে। তারপর ঘাড় ফিরিয়ে তাকালো যুদ্ধের অবস্থা বোঝার জন্যে। কাছে চলে আসছে টিউলেরা। আলোটাও এগিয়ে এসে স্পর্শ করল আমার বুকে আঁকা গোল দাগের একটা পাশ। আর ধৈর্য ধরতে না পেরে আবার ছোড়া ধরা হাতটা উঁচুতে তুলল প্রধান পুরোহিত। আমি চোখ বন্ধ করার আগে আবার চেঁচিয়ে উঠল প্রধান জ্যোতিষী, এখন না, এখন না, আপনি তো দেখছি লগ্নই মানতে চাইছেন না। কি সর্বনাশ ডেকে আনতে চাইছেন আপনি আমাদের সবার উপর। এইবার মেয়েলি গলার চিৎকার শুনতে পেলাম। আমার পাশ থেকে চেঁচিয়ে উঠল অটমি, বাঁচাও, বাঁচাও, মেরে ফেলছে ওরা আমাদের। চিৎকার শুনেই এদিকে ফিরল একজন স্প্যানিয়ার্ড। তারপর সঙ্গীদের বলল, চলে এসো বন্ধুরা, কুকুরগুলো আবার মানুষ খুন করছে। প্রচণ্ড ধস্তাধস্তির আওয়াজ পেলাম। অ্যাজটেকদের প্রতিরক্ষা টিকল না। আক্রমণের ধাক্কায় হুড়মুড় করে বেদির উপর এসে পড়ল। ওদের শরীরের চাপে দাঁড়িয়ে থাকতে না পেরে আমার গায়ের উপর পড়ল প্রধান পুরোহিত। 3 বার এলো এরকম আক্রমণ। পুরোহিতদের বৃত্ত ভেঙে পড়ল। নাঙ্গা তলোয়ার হাতে স্প্যানিয়ার্ডদের দেখতে পেলাম। ঠিক এমন সময় সূর্যরশ্মি চলে এলো আমার হৃৎপিণ্ডের উপর আঁকা লাল বৃত্তটার ঠিক মাঝখানে। মারুন, চেঁচিয়ে উঠল জ্যোতিষী, কিটজালের পূজারী, ছোড়া চালান, এখনই সময়। ভয়ঙ্কর এক হুঙ্কার দিয়ে ছোড়া তুলল প্রধান পুরোহিত। হাতটা যখন নেমে আসছে দেখতে পেলাম সূর্যরশ্মি লেগে ঝিলিক দিয়ে উঠল ওটার কাঁচ। পর মুহূর্তেই আরেকটা ঝিলিক দেখতে পেলাম ওই আলোতেই। ঝকঝকে একটা তলোয়ারের ফলা সাঁত করে ঢুকে গেল খুনি পুরোহিতের বুকে। কাচের ছোড়া নেমে এলো, কিন্তু আমার বুকে বিঁধল না সেটা। লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার আর অটমির মাঝে কালো পাথরের উপর পড়ে চুরচুর হয়ে ছিটকে গেল চারদিকে। আমরা দুজন অল্প বিস্তর আহত হলাম। আমাদের গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ল প্রধান পুরোহিত। ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। শক্তিশালী একটা হাত আমাদের উপর থেকে টেনে তুলল মৃতপ্রায় পুরোহিতকে, ঠেলে দিল অগ্নিকুণ্ডের দিকে। আগুনে পড়েই আকাশ ফাটিয়ে একটা চিৎকার দিল লোকটা। চর্বি আর মাংস পোড়া গন্ধ ছড়িয়ে পড়ল বাতাসে। একটা ছোরা ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কেটে দিল আমাদের বাঁধন। উঠে বসে ফ্যালফ্যাল করে চাইছি। ক্যাস্টিলিয়ানে একজন বলে উঠল, আরেকটু হলেই এ দুটোকে দিয়েছিল শেষ করে। তলোয়ারটা চালাতে আর 1 সেকেন্ড দেরি হলেই গেছিল। আরে, এই মেয়েটা তো সুন্দর, মানে ধুয়ে টুয়ে নিলে কটেজের কাছ থেকে আমি চেয়ে নেব একে উপহার হিসেবে। গলাটা চিনতে পারলাম। মৃত্যুশয্যা থেকে উঠে দাঁড়িয়ে ঘাড় ফিরিয়ে চাইলাম লোকটার দিকে। হ্যাঁ, চেনের বর্ম আর পূর্ণ যোদ্ধার সাজ পরে তলোয়ার হাতে দাঁড়িয়ে রয়েছে আমার চিরশত্রু ডি গার্সিয়া।
তারই তলোয়ারের খোঁচায় বিদীর্ণ হয়েছে আমাকে হত্যা করতে উদ্যত পুরোহিতের বুক। যদি জানত ব্যাটা কাকে রক্ষা করতে তলোয়ার চালিয়েছে। হাঁ করে চেয়ে রইলাম ওর দিকে, যেন স্বপ্নের ঘোরে আছি। নিজের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে গেল ওর নামটা, ডি গার্সিয়া। নামটা কানে যেতেই চমকে উঠে এক পা পেছালো ডি গার্সিয়া, যেন গুলি খেয়েছে বুকে। তারপর তাকালো আমার মুখের দিকে, দুই চোখে অবিশ্বাস। বাম হাতে চোখ ডোলে নিয়ে আবার তাকালো। না, হাওয়ায় মিলিয়ে যায়নি, এখনো দাঁড়িয়ে আছি। তারপর এত রংচঙের মধ্যে দিয়েও চিনতে পারল আমাকে। চমকালো দ্বিতীয়বার। মা মেরির কসম, অস্ফুট কণ্ঠে বলল, সেই টমাস উইংফিল্ড, একেই বাঁচিয়েছি নাকি আমি? ততক্ষণে হুঁশ ফিরে এসেছে আমার। পালাতে হবে এখন। ঘুরেই দৌড় দিলাম, কিন্তু হাতের মুঠোয় পেয়ে ও আমাকে ছাড়বে কেন? তলোয়ারটা মাথার উপর তুলে ক্রুদ্ধ জানোয়ারের মতো একটা গর্জন ছেড়ে লাফ দিল আমার দিকে। আমিও চট করে বলির পাথর ঘুরে ছুটলাম। আমার পিঠের সঙ্গে প্রায় সেঁটে আছে অটমি। গার্সিয়াও ছুটল আমাদের পিছু নিয়ে। ধরেই ফেলত। গত রাত থেকে না খেয়ে দুর্বল হয়ে পড়েছি আমি। তার উপর এতক্ষণ বাধা থাকায় জড়তা এসে গেছে হাতে পায়ে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমাদের রক্ষাকর্তা হয়ে আবির্ভূত হল স্বয়ং হার্নান কর্টেস। নিজের তলোয়ার দিয়ে ডি গার্সিয়ার তলোয়ার ঠেকিয়ে দিল। বলল, ছি সার্সেরা, পাগল হলে নাকি? রক্তপিপাসু ইন্ডিয়ানের মতো ছুটছ বলির শিকারের পেছনে? যেতে দাও বেচারাদের। ওই লোকটা ইন্ডিয়ান না, চেঁচিয়ে উঠল ডি গার্সিয়া। নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। ও ইংরেজ, একজন ইংরেজ স্পাই। সত্যি দেখছি পাগল হয়ে গেছ, বলল কর্টেস। আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে আবার বলল, কথা শোনো সার্সেরার, এই ইন্ডিয়ান ভূত নাকি একজন ইংলিশম্যান। হয়েছে, এবার ভাগো তোমরা, নইলে আর কেউ এই একই ভুল করে বসতে পারে। তার কথা বুঝতে পারেনি মনে করে তলোয়ারের ইঙ্গিতে আমাদের চলে যাবার নির্দেশ দিল সে। তারপর আমাদের দিকে এগোবার জন্য ধস্তাধস্তি করতে দেখে ক্রুদ্ধ কণ্ঠে গালি দিল গার্সিয়াকে। না সার্সেরা, আমি নিষেধ করছি। আমরা খ্রিস্টান, এসেছি এদের উদ্ধার করতে, নরবলি বন্ধ করতে, এদের খুন করতে নয়। এই শোনো তোমরা, একে আটকে রাখো তো, নইলে খুন খারাপি করে নিজের আত্মাটাতেই কালো দাগ লাগিয়ে ফেলবে। এই বলে এগিয়ে গেল সে মন্দিরের দিকে। এবার কয়েকজন স্প্যানিয়ার্ড ধরে ফেলল ডি গার্সিয়ার হাত। রাগে অন্ধ হয়ে গেল সে। টানা হেঁচড়া করল, গালাগালি দিল, কিন্তু ওদের হাত থেকে ছাড়া পেল না। কি করব, কোন দিকে যাব, দিশে হারিয়ে বোকার মতো দাঁড়িয়ে থাকলাম আমি। কপাল ভালো, বুদ্ধিমতী একজন রয়েছে আমার সঙ্গে। এক বর্ণ স্প্যানিশ না বুঝলে কি হবে, কি ঘটছে বুঝতে দেরি হয়নি অটমির। আমার একটা হাত ধরে টানল ও, চাপা গলায় বলল, চলো টিউলে, পালাই। কোথায় পালাবো, বললাম আমি বিহ্বল কণ্ঠে। তার চেয়ে এদের কাছে আত্মসমর্পণ করা একটা ভালো হতো না? কার ভরসায়? তোমার এই শত্রুর ভরসায়? আবার টানল আমাকে অটমি। তুমি নিশ্চিন্তে চলে এসো আমার সঙ্গে। স্প্যানিয়ার্ডদের মধ্য দিয়ে পথ করে সিঁড়ির দিকে এগিয়ে চলল অটমি। আমাদের এগোতে দেখে পথ ছেড়ে দিল ওরা। কেউ কেউ নিজ ভাষায় সহানুভূতিও জানালো। ওরা জেনে গেছে বলি দেয়া হচ্ছিল আমাদের। ওরা এসে রক্ষা করেছে আমাদের প্রাণ। সিঁড়ির ধাপে পা দিয়ে পেছন ফিরে দেখলাম তেড়ে আসছে ডি গার্সিয়া। এতক্ষণে হয়তো বোঝাতে পেরেছে সে ওর সঙ্গীদের যে আমরা সাধারণ কোনো ইন্ডিয়ান নই। তাই দেখে যেন পাখা গজালো আমাদের পায়ে। হাতে হাত ধরে প্রায় উড়ে নামতে শুরু করলাম আমরা। কখনো লাশ ডিঙিয়ে, কখনো লাশের ওপর পা ফেলে, কখনো বা আহতদের পাশ কাটিয়ে। মাঝে মাঝে থামতে হচ্ছে ওপর থেকে ছুঁড়ে ফেলা পুরোহিতদের পড়ন্ত দেহ থেকে বাঁচার জন্যে। একবার ওপরে চেয়ে অনেক দূর থেকে দেখতে পেলাম ডি গার্সিয়াকে নেমে আসছে, যেন জরুরি কোনো কাজের কথা মনে পড়েছে। আরও দ্রুত নামতে শুরু করলাম আমরা। কিন্তু ধীর হয়ে গেছে ডি গার্সিয়ার গতি, যেন উৎসাহ হারিয়েছে। আসলে নিচে এক গাদা অ্যাজটেক সৈন্য দেখে ভয় পেয়ে বন্ধ করেছে ধাওয়া। খানিক পর
কিটজালের বিশাল মূর্তিটা আমাদের গা ঘেঁষে পড়ল গিয়ে নিচের পাথুরে মেঝেতে। ভেঙে চুরমার হয়ে গেল ওটা। ওপর থেকে বিজয়োল্লাস ভেসে এলো স্প্যানিয়ার্ডদের। কখন কিভাবে সম্রাটের প্রাসাদে আমার নিজের ঘরে পৌঁছলাম বলতে পারবো না। সারাক্ষণ আমার সঙ্গে রয়েছে অটমি। এবার জল এনে দিল গায়ের রং তোলার জন্যে। তারপর পুরোহিতের ছোড়ার জখম ধুয়ে ব্যান্ডেজ বেঁধে দিল। আমি ধুয়ে ব্যান্ডেজ বেঁধে দিলাম ওর জখমে। নিজের ঘরে গিয়ে সাদা একটা পোশাক পরে অটমি আমাকেও একটা পোশাক এনে দিল। তারপর আনলো খাবার। দুজন মিলে খেয়ে নিলাম। এরপর প্রথম প্রশ্নটা জাগলো আমার মনে। এবার জিজ্ঞেস করলাম আমি। আবার এসে হাজির হবে পুরোহিতরা, টেনে নিয়ে গিয়ে বলি দিবে আমাদের। আমার মনে হয় তার আগে আমার স্প্যানিয়ার্ডদের কাছে গিয়ে আশ্রয় নেওয়া উচিত। ওই লোকটার কথা ভুলে গেলে টিউলে? তলার হাতে ওই লোকটা আসলে কে? ওর কথা তোমাকে আগেও বলেছি অটমি। ও আমার প্রাণের শত্রু। ওকে তাড়া করেই তো সাগর পেরিয়ে এতদূর এসেছি আমি। অবশেষে ওর হাতে ধরা দিতে? তুমি তো দেখছি মস্ত বোকা। তোমাদের ওই জল্লাদ পুরোহিতের হাতে মরার চেয়ে আমার জাত ভাই খ্রিস্টানদের হাতে মরাই ভালো না? খামোকা ভয় পেও না টিউলে। তোমার বিরুদ্ধে আর কিছুই করতে পারবে না পুরোহিতরা। একবার তুমি বেরিয়ে এসেছ ওদের মুঠোর ভেতর থেকে, ব্যাস ওই শেষ। বিশ্বাস করো টিউলে, ওরা আর তোমাকে কবজা করতে পারবে না। কি ভাগ্য! তোমাকে বাঁচানোর জন্য আমি আমার দেশের শত্রুদের ডাকলাম সাহায্য চেয়ে। শুধু তোমার জন্যে টিউলে, শুধু তোমারই জন্যে। আমি তো তোমার চুমু পেয়ে আর ভালোবাসার কথা শুনে খুশি মনে মরতে প্রস্তুত ছিলাম। তুমি তো বাঁচলে, আমি মরলাম। মিথ্যে নিয়ে বাঁচতে হবে আমার বাকি জীবন। কেন? বললাম। তুমি কি মনে করেছ মৃত্যুর আগে মিথ্যে বলেছি আমি? তাতে কি লাভ আমার অটমি? আমার সঙ্গে মরতে চেয়েছিলে তুমি। তোমারই ডাকে স্প্যানিয়ার্ডরা এসে বাঁচালো আমাকে। আমার সব কিছু এখন তোমার। আবারও বলছি অটমি, আমি তোমাকে ভালোবাসি। ফুলসজ্জা হয়েছে আমাদের নরবলির পাথরে। তুমি আমার স্ত্রী। যতদিন বেঁচে থাকবো আমি তোমার। অন্তর থেকে বললাম কথাগুলো। দীর্ঘ বন্দিদশা আমার বুদ্ধি, মনের জোর, সাহস সব কেড়ে নিয়েছে। দুর্বল হয়ে পড়েছি আমি। তবে দুটো জিনিসের উপর আস্থা হারায়নি এখনো, ঈশ্বর আর এই মেয়েটির ভালোবাসা। যে মেয়ে এত কিছু করল আমার জন্যে, এমনকি প্রাণ দিতেও রাজি ছিল। ওই রকম মানসিক বৈকল্যের সময় ভুলে গেলাম আমার বাগদত্তা লিলির কথা। আমি যেন মায়ের আঁচল ধরা ছোট্ট শিশু। এইসব কথা আমার বলা হয়তো ঠিক হয়নি, কিন্তু তখন ওটাই ছিল আমার কাছে সত্য। আমার বদলে যদি অন্য কেউ ওই অবস্থায় পড়ত, সে যে আমার চেয়ে অন্য কিছু করত তা আমি বিশ্বাস করি না। মৃত্যুর মুহূর্তে একটা কথা সত্য জেনে বলেছি, এখন যদি অপেক্ষাকৃত নিরাপদ অবস্থায় পৌঁছে সে কথা ফেরত নেই, তাহলে নিজের কাছে একেবারে ছোট হয়ে যাব আমি। নিজেকে বিক্রি করে দিয়েছি আমি অটমির কাছে, মন প্রাণ সঁপে দিয়েছি ওর হাতে। কিন্তু মেয়েটি এতই সচ্চরিত্র আর মহৎ যে এর বিন্দুমাত্র সুযোগ গ্রহণ করল না। আমার কথা শুনে মৃদু হাসল অটমি, বলল, তুমি নিজের মধ্যে নেই টিউলে, তাই তোমার কথা আমি ধরছি না। মৃত্যুর পূর্ব মুহূর্তে তুমি যা বলেছ মানলাম সেটা সত্য, তবে এটাও তো সত্য যে তোমাকে সোনার আংটিটা দিয়েছে সাগর পাড়ের সেই মেয়েটাকে তুমি আরো বেশি ভালোবাসো। সেটা অবশ্য আমার সমস্যা নয়, কারণ আমার হৃদয় একটিমাত্র পুরুষে আটকে গেছে। তুমি ছাড়া আর কিছুই তো ভাবতে পারি না আমি। আমার ভয়, বিয়ের পর একদিন হয়তো তোমার মন উঠে যাবে আমার উপর থেকে, স্মৃতির টানে পাগল হয়ে উঠবে তুমি, হয়তো সাগর পাড়ি দিয়ে দেশে ফিরে যাবার একটা সুযোগ পেয়ে যাবে। আমার কি হবে তখন টিউলে? আমি তো সেটা সহ্য করতে পারবো না। এখন হয়তো এটা সম্ভব যে তোমার সঙ্গে বাঁধনে না জড়িয়ে বন্ধু হিসেবে থাকলাম, কিন্তু তখন তো মরে যাব আমি। অনেক ভেবে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে টিউলে। আমি মন্টেজুমার মেয়ে, আমার নিজ এলাকা অটমির রাজকন্যা। আমি তো রাস্তার মেয়ে নই যে 1 মাস পর ছেড়ে দিতে পারবে।
যদি বিয়ে হয় সারা জীবনের জন্য বিয়ে হবে আমাদের। আমার মৃত্যুর পর মুক্তি পাবে তুমি। এই শর্তে হয়তো রাজি হতে বাঁধবে তোমার। ভেবে দেখো, কোনো জোর জুলুম নেই। দেখি এবার গোয়াটেমোকে খুঁজে বের করি, অবশ্য ও যদি বেঁচে থাকে। এছাড়াও আরও কয়েকজনকে দরকার হবে আমাদের, পুরোহিতদের ক্ষমতা চূর্ণ হওয়ার পর, যারা তোমাকে রক্ষা করতে পারবে। হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে যা বললাম সেসব নিয়ে ভাবো। নাকি এখনই টিউলেদের কাছে পালিয়ে যেতে চাও? যদি একটা উপায় বের করতে পারি। কোথাও পালাবার মতো শক্তি নেই আমার মনে। সত্যি কথাটাই বললাম, তাছাড়া যুক্তিও নেই। স্প্যানিয়ার্ডদের মধ্যে রয়েছে আমার চরম শত্রু, যাকে খুন করব বলে শপথ নিয়েছি আমি। আমি কোথাও পালাবো না অটমি। ঠিক সিদ্ধান্তই নিয়েছ তুমি টিউলে। লোকটার চোখে তীব্র ঘৃণা আর খুনের নেশা দেখেছি আমি। বড়জোর হয়তো 2 দিন টিকতে পারবে তুমি ওদের ওখানে। সত্যি মিথ্যা যে কোনো ছুতো বের করে নিয়ে খুন করবে তোমাকে লোকটা। তুমি একটু বিশ্রাম নিয়ে নাও, আমি দেখি তোমার নিরাপত্তার কোনো ব্যবস্থা করা যায় কিনা। অটমি বেরিয়ে যেতেই বিছানায় শুয়ে গভীর ঘুমে ঢলে পড়লাম আমি। ঘুম যখন ভাঙল তখন বেশ রাত। বাইরে আলো দেখে জানালা দিয়ে উঁকি দিলাম। দেখলাম অনেকগুলো বাড়িতে আগুন জ্বলছে। দৌড়ে ফিরে যাচ্ছে স্প্যানিয়ার্ডরা আকসার দিকে। পেছন থেকে তাদের ধাওয়া করছে অ্যাজটেকরা। পাথর আর তীর ছুঁড়ছে ওদের দিকে। বুঝলাম বড় মন্দির দখল করেই সন্তুষ্ট হয়নি টিউলেরা। আশেপাশে যে কটা বাড়ি আস্ত ছিল সেগুলো জালি দিয়ে ফিরে যাচ্ছে এখন। ওপর থেকে আর পাথর ছুঁড়তে পারবে না কেউ ওদের দিকে। আবার বিছানায় ফিরে এসে বালিশে হেলান দিয়ে বসলাম। অটমির বলা কথাগুলোর পূর্ণ তাৎপর্য বুঝতে পারলাম এতক্ষণে। স্প্যানিয়ার্ডদের কাছে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমার কথার চেয়ে ডিগার্সিয়ার গল্পকেই ওরা গুরুত্ব দেবে অনেক বেশি। তাছাড়া অটমিকে ছেড়ে পালানো কাপুরুষের মতো কাজ হবে। অ্যাজটেকরা যদি আমাকে আশ্রয় দেয়, তাহলে কি অটমিকে বিয়ে করে থেকে যাব এখানেই? ওকে বিয়ে করলে ওর শর্ত মেনে নিতে হবে। দেশে বা লিলির কাছে ফেরার কথা ভুলে গিয়ে আমাকে পুরোপুরি ইন্ডিয়ান হয়ে যেতে হবে। আর একটা সম্ভাবনা দেখা দিল মনে, অটমিকে বিয়ে না করে মুক্ত থাকা। সেক্ষেত্রে বলা যায় না দেশে ফেরার কোনো সুযোগ পেয়েও যেতে পারি। অনেকক্ষণ ভুগলাম দোটানায়। লিলি বোজার্ড না অটমি, আমি তো দুজনকেই কথা দিয়ে বসেছি। অস্বস্তিকর অবস্থায় পড়ে ছটফট করলাম অনেকক্ষণ। তখনও জানি না আসলে আমার সিদ্ধান্ত নেওয়ার কিছুই ছিল না। আমার ভাগ্য লেখা হয়ে গেছে অনেক আগেই। আমার ইচ্ছা অনিচ্ছায় কিছুই আসে যায় না। দুলে উঠল পর্দাটা। আলো হাতে ঘরে প্রবেশ করল গোয়াটেমো। যুদ্ধ থেকে ফিরেছে। পালকের মুকুট খুলে ফেলা হয়েছে। সোনার বর্ম জায়গায় জায়গায় কাটা পড়েছে স্প্যানিশ তলোয়ারের আঘাতে। গলার একপাশে গুলির ক্ষত থেকে রক্ত ঝরছে। অভিনন্দন টিউলে। বিধ্বস্ত চেহারা নিয়েও হাসল গোয়াটেমো। আবার তোমার সঙ্গে দেখা হবে কল্পনাও করিনি। আমি যে বেঁচে থাকবো তাও জানতাম না। টেনকটিটলানে এখন অসম্ভব সব ঘটনা দুর্ঘটনা ঘটছে নিত্যদিন। যা গল্প করতে আসিনি, তোমাকে কাউন্সিলের সামনে ডেকে নিয়ে যেতে এসেছি। কি আছে আমার কপালে গোয়াটেমো? জিজ্ঞেস করলাম। আবার টেনে হিচড়ে আমায় নিয়ে ফেলবে বলির পাথরের ওপর? আরে না, সেই ভয় নেই। তবে কাউন্সিলে কি সিদ্ধান্ত নেওয়া হবে আমি সেটা বলতে পারবো না। 1 ঘন্টার মধ্যে মারাও যেতে পারো, আবার সম্মানের আসন পেতে পারো আমাদের মধ্যে। তোমার হয়ে অনেক দেন দরবার করছে অটমি। কপাল তোমার, এমন একজন অকুতোভয় বিদুষী নারীর ভালোবাসা পেয়েছ। আমাকে আরেক কাজের ভার দেয়া হয়েছে। নিজের ক্ষতবিক্ষত বর্মের দিকে চাইল একবার। তবে তোমার হয়ে বলবো আমি ওদের। এবার চলো বন্ধু, দেখা যাক কি আছে কপালে।
ওর পিছু পিছু সিডারের প্যানেল দেয়া সেই হল ঘরে এসে ঢুকলাম। এখানে আজই সকালে আমাকে দেবতার অবতার হিসেবে সম্বর্ধনা দেয়া হয়েছিল। এখন যখন দেবত্ব ঘুচে গেছে, সাধারণ এক বন্দী হিসেবে বিচার হবে আমার। কয়েকজন প্রিন্স বসে রয়েছেন মঞ্চে, গোয়াটেমুকের মতোই রণবিধ্বস্ত। ওখানে জনা কয়েক প্রবীণ পরামর্শদাতা আর একজন পুরোহিতের পোশাক পরা লোকও দেখলাম। সবার চেহারা অত্যন্ত গম্ভীর ও কঠোর। আসলে গোয়াটেমুকের কথা শুনে বুঝেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য এখানে জড়ো হয়েছে ওরা আজ। আমার ভাগ্য নির্ধারণ সে তুলনায় খুবই তুচ্ছ ব্যাপার। আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে দেশটা ধ্বংস করে দেবার আগেই স্প্যানিয়ার্ডদেরকে এখান থেকে তাড়ানো যায়। আমি ঘরে পা রাখতেই সবার মাঝখানে সেনাপতির পোশাক পরা অ্যানাহুয়াকের ভাবী সম্রাট কুইটলাহুয়া চমকে তাকালেন আমার দিকে। তারপর গোয়াটেমুককে জিজ্ঞাসা করলেন, কে এই লোক গটেমক? একে এখানে নিয়ে এলে কেন? পর মুহূর্তে চিনতে পেরে বললেন, বুঝেছি, এ সেই টিউলে যাকে দেবতা বানানো হয়েছিল। বলির পাথর থেকে পালিয়ে এসেছে। গোল হয়ে বসা সবার মুখের দিকে চাইলেন কুইটলাহুয়া। বলুন দেখি, একে নিয়ে কি করা যায়? আবার একে বলির জন্য পাঠানো কি আইনসঙ্গত হবে? পুরোহিতের পোশাক পরা লোকটা বলল, মাননীয় প্রিন্স, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কাজটা আইনসঙ্গত হবে না। এই লোককে শোয়ানো হয়েছিল পবিত্র পাথরের উপর। পবিত্র ছুরির আঘাতে জখমও হয়েছে ও, কিন্তু দেবতা ওকে প্রত্যাখ্যান করেছেন। ওকে আবার ওখানে শোয়ানো যাবে না। যদি খুন করতে চান ওখানে নয়, অন্য কোথাও করুন। তাহলে কি করা হবে একে নিয়ে? সবার উদ্দেশ্যে প্রশ্নটা করে নিজেই উত্তর দিলেন প্রিন্স। টিউলেদের রক্ত আছে ওর শরীরে, অর্থাৎ আমাদের শত্রু। কোনো মতেই ওকে সাদা শয়তানগুলোর সঙ্গে গিয়ে মিলতে দেয়া যাবে না। তাহলে আমাদের সমস্ত দুর্বলতার খবর পৌঁছে যাবে সেখানে। ওকে এখনই খতম করে দিলেই সবচেয়ে ভালো হয় না? কয়েকজন উপদেষ্টা মাথা দুলিয়ে সায় দিল। বাকিরা পুতুলের মতো বসে থাকলো সামনের দিকে চেয়ে, কোনো সাড়া শব্দ করল না। কি হলো? আবার বললেন কুইটলাহুয়া। এই লোকটার পেছনে অযথা সময় নষ্ট না করে একটা কিছু বলুন। হাজার হাজার মানুষ মরছে প্রতি ঘন্টায়। আমি জানতে চাইছি টিউলেটাকে কি মেরে ফেলা হবে? উঠে দাঁড়ালো গোয়াটেমুক, বলল, আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি আমার মতামত জানাচ্ছি। আমার ধারণা, বন্দীকে হত্যা না করে তাকে আমরা আমাদের কাজে ব্যবহার করতে পারি। ওকে ভালোভাবেই চিনি আমি। লোকটা সাহসী, বিশ্বাসী এবং অনুগত। ও পুরোপুরি টিউলে নয়, ওর অর্ধেকটা অন্য জাতির, যারা টিউলেদের ঘৃণা করে। ও নিজেও ঘৃণা করে ওদের, তবে ওদের সামাজিক রীতিনীতি, যুদ্ধ কৌশল সবই ওর জানা আছে। আমরা সেসব জানি না। আমার বিশ্বাস ওর পরামর্শ এই যুদ্ধে আমাদের অনেক কাজে দেবে। নেকড়ের পরামর্শ মেষ শাবককে? ঠান্ডা দৃষ্টিতে আমার দিকে চাইলেন কুইটলাহুয়া। যে পরামর্শ আমাদের নিয়ে যাবে চরম সর্বনাশের দিকে। ওর ওপর আস্থা রাখার পর যদি দেখা যায় বিশ্বাসঘাতকতা করেছে, সে দায় কে নেবে কাঁধে? কে জামিনদার হবে শুনি? আমি, বলল গোয়াটেমুক। ওর কারণে যদি আমাদের কোনো ক্ষতি হয়, তবে আমি আমার জীবন দিতে প্রস্তুত। এর তুলনায় তোমার জীবনের অনেক বেশি দাম ভাতিজা, বললেন তিনি। এই সাদা মানুষগুলো চরম মিথ্যাবাদী। এদের কথার কানাকড়ি দামও নেই। চোখের পলক ফেলার আগেই পাল্টে নেয় চেহারা। এ যদি প্রতিজ্ঞাও করে, আমরা বিশ্বাস করব কি করে? তার চেয়ে আমার মতে একে মেরে ফেললেই চুকে যায় ঝামেলা। এই লোক অটমির প্রিন্সেস মন্টিজুমার আদরের কন্যা এবং আপনার প্রিয় ভাইঝি অটমির স্বামী, আবার বলল গোয়াটেমুক। সে একে এতই ভালোবাসে যে এর সঙ্গে বলির পাথরে প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত ছিল। আপনারা সবাই জানেন সে কথা। আমার বিশ্বাস অটমিও এর জামিনদার হতে রাজি হবে। ওকে ডাকবো আপনাদের সামনে? তুমি যদি চাও, কিন্তু প্রেমে পড়া মেয়ে মানুষ তো অন্ধ মেয়ে মানুষ। কোনো সন্দেহ নেই বেচারিকে নির্মমভাবে ঠকিয়েছে এই টিউলে। তাছাড়া ধর্মীয় আচার রক্ষার খাতিরেই কেবল এই লোকের স্ত্রী সেজেছিল অটমি।
আসলে ওটা তো কোনো বিয়েই নয়। উপস্থিত সবার উপর নজর বোলালেন কুইটলাহুয়া। আপনারা কি চান এখানে প্রিন্সেসকে ডাকা হোক? কেউ কেউ না বলল, তবে বেশিরভাগ উপদেষ্টা, বিশেষ করে যাদের সঙ্গে আজই দেখা করে কথা বলেছে অটমি, তারা সবাই মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, ডাকা হোক। একজনকে পাঠিয়ে দেয়া হলো ওকে ডেকে আনার জন্যে। জমকালো পোশাক পরে ঘরে ঢুকল প্রিন্সেস। সামনে এসে মাথা নুইয়ে সম্মান জানালো উপস্থিত সবাইকে। প্রশ্ন হচ্ছে, প্রিন্সেসের দিকে চেয়ে বললেন কুইটলাহুয়া, এই টিউলেকে কি এক্ষুনি মেরে ফেলা হবে, নাকি ও যদি আনুগত্যের শপথ নেয় আমাদের একজন হিসেবে তাকে বরণ করে নেওয়া হবে? প্রিন্স গোয়াটেমুক ওর জামিনদার হতে প্রস্তুত। তার ধারণা প্রয়োজনে তুমিও ওর জামিনদার হবে। একজন মহিলার পক্ষে কেবল তখনই কোনো পুরুষের জামিনদার হওয়া সম্ভব যখন তারা পরস্পরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ধর্মীয় আচার অনুযায়ী তোমরা বিবাহিত। তুমি কি দেশীয় প্রথা মতেও এই বিদেশিকে বিয়ে করতে রাজি আছো? যদি ওর কোনো দোষ বেরিয়ে পড়ে তার দায় দায়িত্ব নিতে রাজি আছো? আছি, বলল অটমি শান্ত কণ্ঠে। ওর যদি অমত না থাকে। ও কি অমত করবে? কটমট করে চাইলেন কুইটলাহুয়া আমার দিকে। তুমি যদি রাজি হও, সেটাই এই সাদা কুকুরের 7 কপালের ভাগ্য। ভালো করে ভেবে দেখো প্রিন্সেস, তোমার উপর আমরা অনেক ভরসা রাখি। আশা করি অটমির পাহাড়ি যোদ্ধাদের, টিউলেদের কুকুর লাস্কালানদের সঙ্গে ঢলাঢলি বর্জন করে আমাদের হয়ে যুদ্ধ করতে তুমি রাজি করাতে পারবে। তুমি ওদের অবিসংবাদিত নেত্রী। এই লোকের দায়ভার নিজের কাঁধে নেয়া কি তোমার সাজে? ওর ভণ্ডামি বা বিশ্বাসঘাতকতা যদি প্রমাণিত হয়, তোমার সম্মানিত পদবি কিন্তু তোমাকে রক্ষা করতে পারবে না। আমি জানি, আগের মতোই শান্ত গলায় বলল অটমি। বিদেশি হোক আর যাই হোক, এই লোককে আমি ভালোবাসি। এর ভালো মন্দ সব কিছুর দায় আমি বহন করব। প্রয়োজনে রক্ত দিয়ে শোধ করব ভালোবাসার ঋণ। আমার জওয়ানদের আনুগত্য ফিরিয়ে আনতে হলে ওর সাহায্য আমার দরকার হবে। তবে ওর কথা সম্মানিত প্রিন্সদের সামনে ও নিজেই বলুক। এমন তো হতেই পারে যে বিয়েতে ওর মত নেই। মৃদু হাসি ফুটল কুইটলাহুয়ার মুখে। বললেন, প্রশ্ন যখন মৃত্যু নাকি তোমার আলিঙ্গন, বোঝাই যায় কোনটা বেছে নেবে ও। তবু বলো টিউলে, তোমার মুখেই শোনা যাক, সংক্ষেপে। আমি শুধু এটুকুই বলবো মাই লর্ড, হাঁটু ভাঁজ করে সম্মান দেখিয়ে বললাম, প্রিন্সেস অটমি যদি আমাকে বিয়ে করতে চায়, আমিও চাই। বিপদের মুহূর্তে সব দ্বিধা কেটে গেছে আমার। কুইটলাহুয়ার কথাই ঠিক। মৃত্যু ও অটমির মধ্যে কাকে বাছাই করা উচিত সেটা বুঝতে খুব বেশি বুদ্ধি লাগে না। আমার কথা শুনে আমার দিকে ফিরল অটমি, চাপা গলায় সাবধান করল আমাকে। কথাটা মনে রেখো টিউলে, বিয়ের পর অতীত ত্যাগ করতে হবে তোমার। আমাকে দিতে হবে তোমার ভবিষ্যৎ। মনে রাখব, বললাম। আমার চোখের সামনে লিলির মুখটা ভেসে উঠল। বিদায়ের দিন ঠিক যেমনটা দেখেছি ওকে, সব শেষ। এই তাহলে দাঁড়ালো আমার শপথের পরিণতি। তীব্র দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন কুইটলাহুয়া আমার মুখের দিকে, যেন আমার হৃদয়ের ভেতরটা দেখে নিচ্ছেন। তোমার কথা শুনলাম টিউলে, বললেন তিনি। এই প্রিন্সেসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছ তুমি, এবং এই বিয়ের মাধ্যমে সাদা চামড়ার এক ভবঘুরে থেকে এদেশের সম্মানিত এক নাগরিক হতে চলেছ। কিন্তু বলো দেখি, তোমাকে কিভাবে বিশ্বাস করব আমরা? তুমি যদি একটু এদিক ওদিক করো, মারা যাবে তোমার স্ত্রী। কিন্তু তাতে তোমার কতটুকু এসে যাবে বুঝব কি করে? আনুগত্যের শপথ নেওয়ার জন্য আমি প্রস্তুত, নরম গলায় বললাম আমি। স্প্যানিয়ার্ডদের আমি ঘৃণা করি। ওদের মধ্যে রয়েছে আমার একজন চরম শত্রু। ওই লোকটাকে খুন করব বলেই সাগর পাড়ি দিয়ে এসেছি আমি এখানে। লোকটা আমার দেশে গিয়ে আমার মাকে হত্যা করে পালিয়ে এসেছিল। নিজের পক্ষে এটুকুই বলতে পারি আমি। বিশ্বাস করা না করা আপনাদের ইচ্ছে। ইচ্ছে হলে এখনই আমাকে মেরে ফেলতে পারেন। এদেশের মানুষের হাতে ইতিমধ্যে আমি অনেক নির্যাতিত হয়েছি। এখন বাঁচা বা মরায় খুব একটা কিছু আসে যায় না আমার। বন্ধুরা, টিউলের কথা শুনলেন আপনারা।
আমি আপনাদের রায় জানতে চাই। এর সম্পর্কে গুয়াটেমোক বা অটমি যা বলেছে তা যদি সত্য হয় আমাদের জন্য একটা রত্ন হয়ে উঠতে পারেও। কারণ এই লোক ওদের ভাষা জানে, ওদের দেশের রীতিনীতি জানে, ওদের অস্ত্র সম্পর্কে জানে, যুদ্ধ কৌশল জানে। অনেক কাজে আসতে পারে এইসব আমাদের, কিন্তু যদি বিশ্বাসঘাতক হয় প্রচুর ক্ষতি করতে পারে আমাদের। নিজ নিজ বুদ্ধিমতো বিচার করে আপনাদের রায় জানিয়ে দিন, হাতে আর অনেক কাজ পড়ে আছে। উপদেষ্টারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারায় বিষয়টা ভোটে তোলা হলো। আমাকে হত্যা করার পক্ষে ভোট পড়ল 13টা, বাঁচিয়ে রাখার পক্ষেও পড়ল ঠিক 13টাই। দেখা যাচ্ছে এবার আমাকেও একটা ভোট দিতে হবে, বললেন কুইটলাহুয়া। কথাটা শুনেই আমার রক্ত জল হয়ে গেল। এতক্ষণের কথাবার্তা শুনে আমি বুঝে নিয়েছি কুইটলাহুয়ার ইচ্ছে এখনই আমাকে মেরে ফেলে সব ঝামেলা চুকিয়ে ফেলা হোক। মুখ খুলতে যাচ্ছিলেন কুইটলাহুয়া, এমন সময় বাধা দিল অটমি। যদি কিছু মনে না করেন, আপনার সিদ্ধান্ত দেবার আগে আমি একটা কথা বলতে চাই। আমার সাহায্য আপনাদের দরকার, তাই না? আমি ছাড়া আর কারো কথা শুনবে না অটমির মানুষ। আমার মূল্য সামান্যই, কিন্তু এই সংকটের সময় একমাত্র আমার পক্ষেই পাহাড় থেকে 30,000 সৈন্য এখানে এনে জড়ো করা সম্ভব। বড় মন্দিরের পুরোহিতদের একথা জানা ছিল বলেই আমাকে বলি দিতে রাজি হচ্ছিলেন না কিছুতেই। শেষে দেবতাদের আক্রোশের ভয় দেখিয়ে ওদের রাজি করাই। যাই হোক, আপনাকে এবং এখানে উপস্থিত সকল প্রিন্সকে আমার একটা কথাই বলার আছে। এই লোকটাকে যদি হত্যা করতে চান করতে পারেন, কিন্তু জেনে রাখুন অটমির অবাধ্য যোদ্ধাদের পথে আনবার জন্যে অন্য লোক খুঁজতে হবে আপনাদের, কারণ এই লোকের সঙ্গে একই কবরে যাব আমি। বিস্ময়ের গুঞ্জন উঠল হল ঘরে। এই মেয়েটির বুকের ভেতর এত প্রেম আর এত সাহস আছে তা কল্পনাও করেনি তাদের কেউ। তবে রেগে গেলেন কুইটলাহুয়া। অবাধ্য মেয়ে কোথাকার, বলে উঠলেন তিনি। তোমার কাছে দেশের চেয়ে বড় হলো ওই প্রেমিক? বেহায়া মেয়ে, সম্রাটের মেয়ে হয়ে কথা বলতে লজ্জা হলো না তোমার? আর হবেই না বা কেন? যেমন বাপ তার মেয়ে তো তেমনই হবে। টিউলেদের বুকে নিয়ে বসে আছে মন্টেজুমা আকসা প্রাসাদে, যেন সত্যি ওরা কিটজালের সন্তান। আচ্ছা, হঠাৎ আজ পিরামিড থেকে তোমাদের উদ্ধার করবার জন্য টিউলেদের এত গরজ পড়ল কেন শুনি? ওদের সঙ্গে কোনো রকম আঁতাত হয়েছে নাকি তোমাদের? এই বলে দিচ্ছি তোমাকে, আজ অবস্থা যদি অন্যরকম হতো তোমার ইচ্ছেই আমি পূরণ করে দিতাম। 1 ঘন্টার মধ্যে কবর হয়ে যেত তোমাদের। দম ফুরিয়ে যাওয়ায় অটমের দিকে কড়া দৃষ্টি হেনে হাঁপাতে লাগলেন তিনি। চুপচাপ মাথা হেঁট করে দাঁড়িয়েছিল অটমি। কুইটলাহুয়ার কথা শেষ হয়েছে মনে করে মাথা তুলল। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, অভিভাবক হিসেবে যা খুশি বলতে পারেন আপনি আমাকে, যত খুশি গাল দিতে পারেন, কিন্তু আমি আমার শেষ কথা বলে দিয়েছি। এই লোককে হত্যা করলে অটমিতে গিয়ে আপনাদের হয়ে যুদ্ধ করবার জন্যে পাহাড়ি যোদ্ধাদের রাজি করাতে অন্য কারো সাহায্য দরকার হবে আপনার। চিন্তায় পড়ে গেলেন কুইটলাহুয়া। সিলিংয়ের দিকে চেয়ে থাকলেন কিছুক্ষণ, নিজের দাড়ি টেনে ছিঁড়ে ফেলবার জোগাড় করলেন, মুখ চোখ কুঁচকে চেহারাটা ভয়ঙ্কর করে তুললেন। সবাই স্তব্ধ হয়ে বসে তাকে দেখছে, টু শব্দ নেই ঘরে। সবাই অপেক্ষা করছে কি সিদ্ধান্ত হয় দেখবে বলে। আবার একবার কটমট করে চাইলেন তিনি ভাইঝির দিকে, তারপর হাসলেন। তবে তাই হোক, মেয়ে মানুষের অন্ধ প্রেমের সঙ্গে যুদ্ধ করে লাভ নেই। ঠিক আছে, তোমার লোকদেরকে দরকার আমাদের, বলেই ফিরলেন আমার দিকে। এই যে টিউলে, তোমাকে আমরা জীবন দিলাম, সেই সঙ্গে দিলাম সম্মান, সম্পদ, কাউন্সিলের সদস্যপদ, আর দিলাম আমাদের সেরা রমণী। যদি বিশ্বাস ভঙ্গ করো তাহলে টের পাবে কতখানি ভয়ঙ্কর হতে পারে মৃত্যু যন্ত্রণা। এসো, তোমাকে পবিত্র শপথ গ্রহণ করানো হবে এবার। মাথাটা ঘুরছে আমার। আবার একবার ফিরে এলাম নিশ্চিত মৃত্যুর হাত থেকে। চোখ তুলে চাইলাম অটমের দিকে। এই মেয়েটি আবার একবার বাঁচালো আমাকে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা মন্টেজুমাস ডটার, আজ 8ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি
আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।